চীনারা ঢুকেই দেখে তাদের সামনে 6 ফুট লম্বা জাটরা দাঁড়িয়ে আছে। সেখানেই 340 জন সৈন্য মারা যান। নেহরুজি নিজেই ভারতের জাতিসংঘের স্থায়ী আসন চীনের হাতে তুলে দেন। পেট্রোলিং পয়েন্ট নম্বর 5, 6, 17, 24, 51, 52। যে চীন এক সময় ভারতের সঙ্গে সীমান্তও ভাগ করত না, আজ সে আমাদের ঘরে ঢুকে পড়েছে। যখন আমরা পাকিস্তান নিয়ে কথা বলি তখন এলওসি সম্বন্ধে জানি, কিন্তু চীনের এলএসি নিয়ে বিভ্রান্তি কেন হয়? আসলে এলএসি কোথায় আছে? চীনে তো ভারতের সঙ্গে সীমান্তই ভাগ করত না। তাহলে অতীতে কি ঘটেছিল যার কারণে চীন ও ভারত আজ একত্র হয়েছে? নেহরুজি কি সত্যিই ভারতের স্থায়ী জাতিসংঘের আসন চীনের হাতে তুলে দিয়েছিলেন? আর যখন বলা হয় যে চীন 1 ইঞ্চিও জমি নিতে পারেনি, তখন তা কতটা সত্যি ছিল? আর মোটামুটি ভারত চীন সীমান্ত আসলে কোথায় অবস্থিত? তাই এই ভিডিওতে আমি এমন ভাবে সব বুঝিয়ে বলবো যাতে তুমি সব জানতে পারবে এই সব ঘটনার আসল কারণ কি। খ্রিস্টাব্দ 625 সালের সময় ভারত বিভিন্ন সাম্রাজ্য ছিল এবং পাশেই আলাদা করেছিল তিব্বতী সাম্রাজ্য। সেটা ছিল বিশাল। আর যদি বর্তমান সময়ের কথা বলি তাহলে ভারতের লাদাখ, অরুণাচল প্রদেশ অঞ্চলও তার অন্তর্ভুক্ত ছিল। কিছুদিন পর খ্রিস্টাব্দ 842 সালে তিব্বতী সাম্রাজ্যের রাজা লাংদর্মা মারা যান। তাহলে তার মৃত্যুর পর কে তিব্বতী সাম্রাজ্য দায়িত্ব নিবে? এ নিয়ে লাংদমার আত্মীয়দের মধ্যে লড়াই শুরু হয়। পুরো পরিবার এই নিয়ে দীর্ঘ সময় ধরে লড়াই করে এবং শেষে এইসব নিয়ে ক্লান্ত হয়ে লাংদর্মার এক প্রপুত্র, যার নাম ছিল নিয়ামাগন, সে বলে আমি পুরো তিব্বতী সাম্রাজ্য শাসন করতে চাই না, তোমরা সবাই সেটা সামলাও। তিব্বতী সাম্রাজ্যের পশ্চিম দিকের যে অংশে কেউ যাতায়াত করে না, কেউ যার দিকে নজরও দেয় না, আমি সেখানে যাব, সেই এলাকা সামলাবো, আর বাকিগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন পরিবারের প্রধান দাবিদার যখন ছোট্ট একটা অঞ্চল নিয়ে আলাদা হয়ে গেল তখন কারো কোনো আপত্তি ছিল না। তারপর নিয়মাগন তিব্বতী সাম্রাজ্যের পশ্চিম অংশ দখল করে সেখানে আলাদা করে নগরী রাজ্য গড়ে তুলে। আর আমি এসব বলছি কারণ বর্তমান ভারত চীন সীমান্তের পশ্চিম যে অংশ নিয়ে বিরোধ আছে, পুরো এলাকা তখন এই নগরী রাজ্যের অধীনে ছিল। এরপর কিছুদিন পর নিয়মাগনও মারা যায় এবং তার জ্যেষ্ঠ পুত্র লাচেন নগরী রাজ্যকে আরো প্রসারিত করে এবং পরে সেটাকে মারিউল রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করে। লাদাখের ইতিহাস এই বিভ্রান্ত অনুযায়ী তুমি যে পুরো এলাকা এখন দেখেছো তখন সেটা ও মারিউল রাজ্যের অংশ ছিল, অর্থাৎ সেটি যথেষ্ট প্রসারিত হয়েছিল। খ্রিস্টাব্দ 1460 সালে মানুষ এই মারিউল রাজ্যকে লাদাখ রাজ্য বলে ডাকতে শুরু করে। এভাবেই সময় কেটে যায় এবং নিয়মাগন বংশের পর লাদাখ রাজ্য নামগল রাজ্যবংশের হাতে আসে। আর যখন নামগল রাজ্যবংশ আসে তখন থেকেই লাদাখ সাম্রাজ্য দ্রুত তার এলাকা ও প্রভাব বৃদ্ধি করতে থাকে। এই সময়ে যখন লাদাখের প্রভাব বাড়ছিল তখন তার পাশেই থাকা তিব্বতী সাম্রাজ্য এটা দেখে ভয় পায় যে এরা খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে, ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। তাই পঞ্চম দালাই নামের নেতৃত্বে তিব্বতী সাম্রাজ্য লাদাখের উপর আক্রমণ করে। তিব্বতী সাম্রাজ্য তখন খুব শক্তিশালী ছিল আর যুদ্ধের সময় লাদাখও অনেকটা এলাকা হারায়। তখন লাদাখ ভারতের শাসনকারী মুঘল সাম্রাজ্যের কাছে সাহায্য চায় এবং তখনই এই যুদ্ধ থামে। যুদ্ধ শেষ হলে খ্রিস্টাব্দ 1684 সালে তিব্বত ও লাদাখের মধ্যে টিংমুশগং চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে অনেক বিষয় ছিল, কিন্তু মূল বিষয়টি ছিল তিব্বত ও লাদাখের মধ্যে একটি সীমান্ত নির্ধারণ করা হয়। এই প্রথমবার এই অঞ্চলে কাগজে কলমে একটি সীমান্ত স্থির করা হয় যাতে ভবিষ্যতে আর যুদ্ধ না হয়। এগুলো এলো সেই চুক্তির প্রধান পয়েন্ট ও এটি তার কপি। তুমি যখনই ভারত চীন সম্পর্কে নিয়ে পড়বে তখন এই চুক্তির কথা অবশ্যই পড়বে, কারণ এই চুক্তি সীমান্তের সূচনা হিসাবে ধরা হয় এবং আজও মানুষ এর উল্লেখ করে। এখন পর্যন্ত আমি এই বিষয়ে অনেক সময় রেখা ও গুরুত্বপূর্ণ ঘটনা বলছি, কিন্তু তুমি হয়তো এর মধ্যে কিছুই মনে রাখতে পারবে না, যা একদম স্বাভাবিক। আমারও এমন হয়। যখন এই চুক্তি স্বাক্ষরিত হয় তখন লাদাখের এতটুকু এলাকা বাকি ছিল, এখন এই দিকটাই তিব্বত ও লাদাখ ছিল। তাই এই বিষয়গুলো চলছিল, কিন্তু চীনের চিং সাম্রাজ্য তখন পাশেই ছিল। তাহলে খ্রিস্টাব্দ 1720 সালে চীনের চিং সাম্রাজ্য সরাসরি আক্রমণ না করে তিব্বতী সাম্রাজ্যের ভিতরে সৈন্য পাঠায় এবং তিব্বতী সাম্রাজ্যের শাসক জুঙ্গারকে অপসারণ করে তার জায়গায় সপ্তম দালাই লামা কেলজাংকে বসানো হয় এবং এখান থেকেই চীনের চিং সাম্রাজ্য তিব্বতী পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তারা তিব্বতকে নিজেদের অধীনে রাখে এবং তার সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব এখন পুরোপুরি চীনের চিং সাম্রাজ্যের হাতে চলে যায়। অর্থাৎ আমি যা বলতে চাই তা হলো
এই ঘটনার পর তিব্বতী সাম্রাজ্য আংশিকভাবে চীন সাম্রাজ্যের অধীনে চলে যায়। তাহলে এই ঘটনাগুলো ঘটে। আর যদি আমরা লাদাখের কথা বলি তাহলে তার প্রতিবেশী ছিল শিখ সাম্রাজ্য। তাই 1819 সালে শিখ সাম্রাজ্য দুগরা সাম্রাজ্যের বর্তমান জম্মু ও কাশ্মীরের উপর আক্রমণ করে এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় মানে দুগরা সাম্রাজ্যের রাজা মহারাজার গুলাব সিং দুগরা সাম্রাজ্যের শাসক ছিলেন, কিন্তু এখন দুগরা সাম্রাজ্য শিখ সাম্রাজ্যের অধীনে চলে যায়। এই ঘটনা ঘটার পর দুগরা ও শিখ সাম্রাজ্য লাদাখের উপর ও আক্রমণ করে এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। অর্থাৎ আমি যা বলতে চাই তা হলো এই তিব্বতী সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়। তিব্বতী সাম্রাজ্যের পশ্চিম অংশ হয় লাদাখ, যা শিখ দুগরা সাম্রাজ্যের অধীনে যায়, আর বাকি তিব্বতী সাম্রাজ্যের পরোক্ষভাবে চীনের দ্বারা শাসিত হয়ে থাকে। এরপর 1882 সালে দুগরা ও শিখ সাম্রাজ্য, যারা ইতিমধ্যে লাদাখকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল, লাদাখের এলাকা আরো বাড়তে শুরু করে যাতে তারা বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিতে পারে। আর যেমন আমি আগেই বলেছি তিব্বতকে চীন পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত, তাই একইভাবে বলতে গেলে এই যুদ্ধে চীনের ও ভূমিকা ছিল। তারপর কিছুদিন পর যখন প্রচুর ক্ষতি হয় এবং যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে তখন যুদ্ধ থেমে যায় এবং 17 সেপ্টেম্বর 1842 সালে তিব্বত ও দুগরা শিখ সাম্রাজ্যের মধ্যে চুশুল চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তিতে চীন ও একটি পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত ছিল, তাই এই চুক্তির স্বাক্ষরকারীরা ছিলেন মহারাজা গুলাব সিং, চীনের সম্রাট এবং তিব্বতের লাসার লামাগুরু। এই চুক্তিতে বাণিজ্য কারা কোথায় যাবে এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু এই চুক্তির মূল পয়েন্ট যার কারণে আমরা এই চুক্তির কথা বলছি তা হলো এই চুক্তিতে লাদাখ ও তিব্বতের সীমান্ত নির্ধারণ করা হয়, সীমান্ত সিল করা হয়, যেখানে ঠিক করা হয় যে আগের চুক্তিতে লাদাখ যে সীমান্তে ছিল সেই আগের অবস্থায় সীমান্ত ফেরত দেওয়া হবে এবং তিব্বত আগের অবস্থায় ফিরে যাবে। সেখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছিল ওল্ড এস্টাবলিশড ফ্রন্টায়ার। ফ্রন্টায়ার্স মানে তখনকার সময়ে সীমান্ত পুরোপুরি নির্দিষ্ট ছিল না, দুই দেশের মাঝের ফাঁকা এলাকা বোঝাতো এই শব্দ। অর্থাৎ যদি আমি বলতে চাই তা হলো লাদাখ ও তিব্বতের মধ্যে আগের যে তিংমুশগাং চুক্তি হয়েছিল, যেখানে সীমান্ত নির্ধারণ করা হয়েছিল, সেখানে উভয় পক্ষ লাদাখ ও তিব্বত আবার তাদের মূল সীমান্ত ফিরে যায়। তাহলে চুশুল চুক্তির গুরুত্ব কি ছিল? এর গুরুত্ব ছিল এই যে চীনও এতে একটি পক্ষ হিসাবে যুক্ত হয় এবং স্বাক্ষর করে। অর্থাৎ আমি যা বলতে চাই তা হলো আনুষ্ঠানিকভাবে চীন স্বীকার করেছিল যে আকসাই চীন লাদাখের অংশ, চীন বা তিব্বতের নয়। আর এই কারণেই আজ পর্যন্ত যখন ভারত চীন সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা হয় তখন চুশুল চুক্তির কথা বারবার আনা হয় যে তুমি নিজেই স্বাক্ষর করেছিলে যে আকসাই চীন লাদাখের অংশ। চুশুল চুক্তির কারণে আকসাই চীন নিয়ে ভারতের দাবি খুব শক্তিশালী হয়। চুশুল চুক্তি প্রমাণ করে যে লাদাখ দুগরা শাসকদের অধীনে ছিল, যা বর্তমান ভারতের অংশ, এবং চীন এতে স্বাক্ষরও করেছে। এই চুক্তির কপি ও এর অনুবাদ বর্ণনায় পাওয়া যাবে। তখনকার সময়ের আসল শিলমোহরও ছিল যেখানে তিব্বত লেখা ছিল। এই শিলমোহর আজও পাওয়া যায়, এটি সেই আসল শিলমোহরের কপি। এরপর আসে 1845 সালে, তখন ভারত ব্রিটিশদের অধীনে ছিল, আর তখন রাশিয়া ও ব্রিটিশদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, দ্য গ্রেট গেম। এই যুদ্ধে ব্রিটিশরা ভয় পেতে শুরু করে যে রাশিয়ায় সম্প্রসারণ নীতির কারণে রাশিয়া তিব্বত ও দুগরা সাম্রাজ্যে তার প্রভাব বাড়াবে, যা ব্রিটিশদের জন্য বড় সমস্যা তৈরি করবে। তাই এখান থেকে ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় যে উত্তর সীমান্ত অর্থাৎ লাদাখ অঞ্চল নিরাপদ রাখা খুব জরুরি, সেখানে তাদের নিজেদের প্রভাব রাখতে হবে, না হলে রাশিয়ার প্রভাব যেখানে বেড়ে যাবে। এখন এটা মাথায় রেখে 11 ডিসেম্বর 1845 সালে ব্রিটিশরা লাদাখের শাসক শিখ সাম্রাজ্যের উপর আক্রমণ করে, আর আক্রমণের পর তারা নিজেদের অনুকূলে একটি চুক্তিতে স্বাক্ষর করায়। সবকিছু তারা নিজেদের পক্ষে নিশ্চিত করে নেয়। এখন এখান থেকেই পুরো এলাকায় ব্রিটিশদের প্রভাব প্রতিষ্ঠিত হয়। একই সময়ে গুলাব সিং ব্রিটিশদের 75 লাখ টাকা দেন এবং কাশ্মীর অঞ্চলটি কিনে নেন ও কাশ্মীরের শাসক হন। আর ব্রিটিশরাও সহজে তা দেয়, কারণ তাদের আগ্রহ বেশি ছিল লাদাখে। আর লাদাখে তাদের একটাই চিন্তা ছিল রুশ সেনা যেন আকসাই চীন অঞ্চল দিয়ে না ঢুকে। এখন ব্রিটিশরা এই এলাকায় প্রভাব বিস্তার করেছিল, কিন্তু কয়েক বছর পর, প্রায় 10 বছর পরে, তারা বুঝতে পারে যে আকসাই চীন অঞ্চলে অনেক জায়গা আছে যেখান দিয়ে রুশ সেনা ঢুকতে পারে। তাই রাশিয়া থেকে কোনো সম্ভাব্য হুমকি এড়াতে ব্রিটিশরা এই অঞ্চলটিও সুরক্ষিত করতে শুরু করে। ব্রিটিশরা 1855 সালে গ্রেট টিগ্নোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেয় লাদাখে ও তিব্বতের এলাকা এবং তৈরি হওয়া সীমান্তগুলো পর্যবেক্ষণ করে খোলা জায়গাগুলো নির্ধারণ করে একটি সঠিক সীমান্ত গঠন করতে। আর এই কাজ দেওয়া হয় ডব্লিউ.এইচ. জনসনকে। তিনি ছিলেন একজন সিভিল সার্ভেন্ট। তুমি দেখলে একটা সত্যি ইতিহাস
কিন্তু গল্প এখানেই শেষ না, এর পিছনে আছে আরো অনেক রহস্য, আর আমি তা তোমার সামনে আনবো একে একে। তাই এখনই লাইক দাও, শেয়ার করো আর কমেন্টে বলো পরের ভিডিওটা কেমন দেখতে চাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো ইনোসেন্ট এলেক্সার চ্যানেলটি, কারণ এখানেই সত্যিটা বলা হয় নিঃসংকোচে। ধন্যবাদ তোমার।